এবার সিজিআই অনুষ্ঠানে থাকা ব্যক্তি নিয়ে মুখ খুললেন জাহিন। বাংলাদেশের সঙ্গে অর্থ বাণিজ্য সম্পর্ক জোরালো করতে চায় চীন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৩২ জনের জামিন। সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ বাংলাদেশ পাকিস্তানের। সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ। ফ্যাসিবাদকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে, নিউ ইয়র্কে কাদের গনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার সিজিআই অনুষ্ঠানে থাকা ব্যক্তি নিয়ে মুখ খুললেন জাহিন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাইজুল ইসলামের সঙ্গে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন জাহিন রোহান রাজিন। উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তৃতীয় তরুণ জাহিন রোহান রাজিন, তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। এ বিষয়ে জাহিন গণমাধ্যমকে বলেছেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসাবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি। তিনি বলেন, 2021 সালে ইউনূস অ্যান্ড ইয়ুথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। নিউ ইয়র্কের সিজিআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এই কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জানতে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সেই কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় তোলা ছবিটি। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম। এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। ক্লিন্টন ইনিশিয়েটিভ অনুষ্ঠানের মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, তিথি ও আরেক তরুণ। প্রথম দুজনের নাম সফরসঙ্গী তালিকায় থাকলেও তৃতীয় জন ছিল না। তিনজন মঞ্চে বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করে ডক্টর ইউনূসের পাশে দাঁড়ান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন মাহফুজ আলম অনুষ্ঠানের মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুজার বলে উল্লেখ করেছেন। এদিকে বাংলাদেশের সঙ্গে অর্থ বাণিজ্য সম্পর্ক জোরালো করতে চায় চীন। বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে চায় তার দেশ। বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব আগ্রহের কথা জানান। বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলতে চায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসকে চীনা জনগণের পুরানো বন্ধু হিসেবে মন্তব্য করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। ডক্টর ইউনূস জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওয়াং ই বলেন, চীনা সোলার প্যানেল নির্মাতাদের বাংলাদেশে প্ল্যান্ট স্থাপনের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে। গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অংশীদারিত্বকে উৎসাহিত করবে। স্বল্প উন্নত দেশগুলোর সব পণ্যে শুল্ক প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে চীনের যে সিদ্ধান্ত রয়েছে তাতে বাংলাদেশও উপকৃত হবে। এদিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৩২ জনের জামিন। জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তারে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দার শারকিয়ার ৩২ জন সদস্যকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসলে উদ্দিন তার জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন পাওয়া আসামিরা জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন
জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের আস্তানায় প্রশিক্ষণ এবং বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। গ্রেপ্তারদের মধ্যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র্যাব গণমাধ্যমকে জানায়। 2022 সালের বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট অতৎপরতা শুরু করে। তাদের আস্তানায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ ওঠে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদের বিরুদ্ধে। 2023 সালের 9 আগস্ট জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া নামক জঙ্গি সংগঠনটি ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। এরই মধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ বাংলাদেশ পাকিস্তানের। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছে। বুধবার সকাল 10:30টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, এই ক্ষেত্রে সার্ককে পুনরুজ্জীবিত করা একটি ভালো উপায় হতে পারে এবং সেই জন্য পাকিস্তানের সমর্থন প্রয়োজন। শাহবাজ শরীফ এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক প্ল্যাটফর্ম পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়া উচিত। আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি। তিনি বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন। বৈঠকে দুই দেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু এবং দুই দেশের মধ্যকার যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়। এদিকে সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে 4টি অবৈধ অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে রাউজান উপজেলায় গভীর রাতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর গত 21 দিনের অভিযানে 216টি অস্ত্র উদ্ধার এবং 92 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সমকালকে বলেন, সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পৈতৃক বাড়ির আলমারিতে থাকা একটি 22 বোরেল রাইফেল, একটি এলজি, একটি রিভলভার, একটি শটগান ও 7 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এর মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল, তবে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এটি জমা না দেওয়ায় অবৈধ হয়ে গেছে, আর বাকি অস্ত্রগুলো অবৈধ। এই ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে। তবে সাবেক এই এমপির বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি রাউজান থানা পুলিশ। থানার ওসি মীর মাহবুবুর রহমান সমকালকে বলেন, অভিযানের বিষয়ে জেলা থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এদিকে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশ থেকে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার 11টি, পিস্তল 62টি, রাইফেল 13টি, শটগান 28টি, পাইপ গান 6টি, শুটার গান 23টি, এলজি 20টি, বন্দুক 31টি, AK-47 রাইফেল 1টি, এছাড়া আছে গ্যাস গান 2টি, চাইনিজ রাইফেল 1টি, এয়ার গান 1টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি, SMG 5টি, SBBL 5টি এবং 3/4 2টি। যৌথ অভিযানে রয়েছে সশস্ত্র বাহিনীর পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।